যারা দিন রাত বলতে থাকে কমার্শিয়াল সিনেমা চাই, মেইন স্ট্রিম মাস অ্যাকশন সিনেমা চাই, তাদেরকে আজকে এই ভিডিওতে একটা জাপানিজ ফিল্ম রেকমেন্ড করছি। ছবির নাম হচ্ছে ইয়োজিম্বো। 1961-এ ছবিটা রিলিজ করেছিল। ডিরেক্টেড বাই আকিরা কুরোসাওয়া, বিশ্ব সিনেমার একজন অন্যতম শ্রেষ্ঠ পরিচালক বা শ্রেষ্ঠ পরিচালকদের মধ্যে একজন পরিচালক। এবং এই ছবির মধ্যে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তোশিরো মিফুনে, যিনি শুধুমাত্র জাপানি সিনেমাতে নয়, তিনি বিশ্ব সিনেমার একজন অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা, একজন লেজেন্ডারি অ্যাক্টর। আজকের ভিডিওতে থাকবে এই ইয়োজিম্বো ছবিটাকে নিয়ে আলোচনা। নমস্কার, আমি সৌভিক, সিনেমা প্রেমী আগন্তুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা হবে 1961-এর জাপানিজ ফিল্ম ইয়োজিম্বো নিয়ে, রিটেন অ্যান্ড ডিরেক্টেড বাই আকিরা কুরোসাওয়া। এবং এই ছবির মধ্যে অভিনয় করেছিলেন স্টারিং তোশিরো মিফুনে ইন লিড রোল। এই তোশিরো মিফুনের বিষয়ে ছোট্ট একটু বলে রাখি, এই অভিনেতা এবং এই পরিচালক অর্থাৎ আকিরা কুরোসাওয়া এবং তোশিরো মিফুনে এরা 16 বার একসাথে কোলাপ করেছিলেন। 16 বার। যেমন আমাদের বাংলাতে সত্যজিৎ রায় এবং সৌমিত্র চট্টোপাধ্যায়, তারা একসাথে 14 বার কোলাপ করেছিলেন। মার্টিন স্করসেসি এবং রবার্ট ডিনিরো তারা একসাথে কোলাপ করেছিলেন 12 বার। ঠিক সেরকমই জাপানি চলচ্চিত্রে আকিরা কুরোসাওয়া এবং তোশিরো মিফুনে তারা একসাথে 16 বার কোলাপ করেছিলেন। 16 বার। যাই হোক, তো সিনেমা বিষয়ে আসা যাক যে কেন ইয়োজিম্বো এই ছবিটা একটা পিওর মেইনস্ট্রিম সিনেমা এবং এই ছবিটা কেন একটা পাথ ব্রেকিং সিনেমা। সবার আগে একটা বুঝতে হবে যে মেইনস্ট্রিম সিনেমা মানে কি। মেইনস্ট্রিম সিনেমা মানে কি শুধুমাত্র অ্যান্টি গ্র্যাভিটি জিনিসপত্র দেখানো হবে? মেইন সিনেমা মানে শুধুমাত্র কি মারধার অ্যাকশন দেখানো হবে? একেবারে সেটা নয়। সর্বপ্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের এখানে, আমি বাংলার কথা বলছি, বাংলার কথা এখানে বলছি, শুধুমাত্র এখানে বাঙালি অডিয়েন্সকে একা দোষ দিয়ে লাভ নেই। মানে এর পেছনে মেনলি দায়ী হচ্ছে যে নিউজ মিডিয়া আমাদের এখানে আছে, তারা হচ্ছে দায়ী। কারণ তাদের রিভিউ পড়লে পরিষ্কার বোঝা যায় যে তারা যে রিভিউগুলো লিখে সেটা লিখে হচ্ছে তাদের একটা পার্সোনাল বায়াসনেস, তার সাথে সাথে একটা এজেন্ডা, একটা মাইন্ডসেট সেখান থেকে রিভিউগুলো দেখে। আমার যথেষ্ট সন্দেহ আছে যে এই ছবিটা মানে ইয়োজিম্বো ছবিটা যদি আজকে রিলিজ করতো, তাহলে দেখা গেল যে পেপারে হেডিং বেরোলো আকিরা কুরোসাওয়া পারলেন না, হলো না, জমলো না, এত মারামারি কেন, এই কেন, সেই কেন, ঠিক আছে, এই ছবি সমাজকে কি বার্তা দিচ্ছে, ঠিক আছে, এইসব এদিকে কিন্তু বেরোতো আর কি। এবার কি হচ্ছে ব্যাপারটা কি যে বহু সাধারণ মানুষ আছে যারা কিন্তু এই পেপারগুলোকে বা রিভিউগুলোকে সরল মনে বিশ্বাস করেন। এবং তারা যেহেতু কমার্শিয়াল সিনেমাকে, তারা যেহেতু মেইন সিনেমা, তারা যেহেতু ব্যাশ করেছে বরাবরই, এবার যারা এই রিভিউগুলো পড়ছে তাদের মধ্যে কিন্তু এই ব্যাপারটা তৈরি হচ্ছে যে কমার্স সিনেমা মানে ও তো ওই হিসাবে দেখাবে না, ওর তো অর্থহীন, গল্পহীন, কোনো মাথা মুন্ডু নেই, সেটাই তাদের ধারণা হয়েছে আর কি। আবার অন্যদিকে এটাও বলবো যে কমার্শিয়াল সিনেমা মানে শুধুমাত্র কিন্তু যে প্রচুর মারধার অ্যাকশন গোলাগুলি চলছে তা কিন্তু নয়। কমার্শিয়াল সিনেমার মধ্যে কিন্তু অনেকভাবে কিন্তু খেলা যায়। যেমন ম্যান্ডেলা ছবিটা যেটা বানিয়েছিল ম্যাডন হোসেন, তামিল ফিল্ম, সেটাতে একটা পলিটিক্যাল স্যাটার ছিল, সেটাতে পুরোপুরি কমার্শিয়াল সিনেমা ছিল, তাই না? বা যদি আমি দেখি ভেট্রিমারান বা মারি সেলভারাজ, তারা যে ছবিগুলো করেন বা করে থাকেন, সেই ছবিগুলো তো পুরোপুরি কমার্শিয়াল জোনের মধ্যেই খেলছে তারা। তো সেগুলো তো নানা রকম বিষয়বস্তু নিয়ে কথা বলছে, সমাজের কথা বলছে, পলিটিক্সের কথা বলছে সেখানকার, ঠিক আছে। তো সেগুলো তো মেইনস্ট্রিম সিনেমার মধ্যেই পড়ছে, সেগুলো তো ড্রামাতে থাকছে। বা পুরোনোর মধ্যে 80s 90s সময়
কামাল হাসান ছবিগুলো করতেন, সেটা নায়কান হোক, নাম্বারবার হোক, আপুরাজা হোক, সেগুলো থেবার মাগান আছে, সেগুলো সবই তো কমার্শিয়াল মেইন স্ট্রিম জোনের মধ্যেই পড়ছে। তো সুতরাং কমার্শিয়াল সিনেমা মানেই যে শুধুমাত্র মাস ফিল্ম, তা কিন্তু নয়, তার অনেক রকম ডিফিনেশন হতে পারে। ফ্যামিলি মুভিও কিন্তু কমার্শিয়াল জোনের মধ্যে কিন্তু হয়, ঠিক আছে। শুধুমাত্র যেটা দরকার হচ্ছে ডিরেক্টরের ভিশন এবং অভিনেত্রীর কনভিকশন। এবারে ইয়োজিম্বো এই ছবিটা, এটা হচ্ছে আকিরা কুরোসাওয়ার মাস ফিল্ম। ছবিটাকে মাসাজ ফিল্ম বলা যায়, সেটাকে মাস ফিল্ম বলা যায়। এবার বিষয়টা হচ্ছে মাসাজ আর মাস ফিল্মের তফাৎটা কি? তফাৎ এটাই, মাসালা সিনেমাতে গল্প থাকে হচ্ছে প্রধান কেন্দ্রবিন্দুতে, হিরো থাকবে সেকেন্ডারিতে। এটা হচ্ছে মাসালা ফিল্ম, সেখানে সবকিছু থাকবে, মাস ফিল্ম সবকিছু থাকবে। মাস ফিল্ম হচ্ছে কি? মাস ফিল্ম হচ্ছে যে হিরো কি কি পারে, হিরোর মধ্যে কি পজিটিভ দিক আছে, পজিটিভ এনার্জি আছে, সেইটাকে মাথায় রেখে যে স্ক্রিন প্লেটাকে লেখা হয়, সেটাই হচ্ছে মাস ফিল্ম। এই ছবিটার মধ্যে দুরকম এলিমেন্টে কিন্তু আকিরা কুরোসাওয়া রেখেছিলেন। এবং এই ছবিটা থেকে বলে রাখি যে পরবর্তীকালে সার্জিও লিওনে, নট সানি লিওনে, সার্জিও লিওনে যে ডলার্স ট্রিলজি বানিয়েছিলেন ক্লিন্ট ইস্টউডকে নিয়ে, অর্থাৎ ফিস্টফুল অফ ডলার্স, ফর এ ফিউ ডলার্স মোর এবং দ্য গুড ব্যাড আগলি, সেই ডলার্স ট্রিলজি কিন্তু এই ইয়োজিম্বো থেকেই ইন্সপায়ার হয়ে করা হয়েছিল, বা সেটাকে আনঅফিশিয়াল রিমেক বলা যেতে পারে। এবং এই ইয়োজিম্বো থেকে পরবর্তীকালে লাস্ট ম্যান স্ট্যান্ডিং, ইনফার্নো, জিন-ক্লদ ভ্যান ডামের, লাস্ট ম্যান স্ট্যান্ডিংয়ে ব্রুস উইলিস ছিল, সেই ছবিগুলো কিন্তু অ্যাডাপ্ট করা হয়েছিল, ঠিক আছে, এখান থেকে আর কি। আর ডলার ট্রিলজির কথা বললামই আর কি। এবং যদি তোমরা ভালো করে, যারা এটা সিনেমা মানে ভালো করে ফলো করে খোঁজ করে রাখে, 70s এরাতে সেলিম জাভেদ অমিতাভ বচ্চনকে নিয়ে যে যত কাল ছবিগুলো করেছেন আর কি, অনেক ছবির সঙ্গে মধ্যে কিন্তু মিল কিন্তু পাবে, ঠিক আছে। মানে অমিতাভ বচ্চনকে তারা যে প্রেজেন্ট করতো, ঠিক সেরকম প্রেজেন্টেশন এখানে মানে আকিরা কুরোসাওয়া তোশিরো মিফুনেকে দিয়ে করিয়েছেন। এবারে একটা প্রপার মেইন সিনেমার মধ্যে আমার কি কি প্রয়োজন? প্রথম হচ্ছে হিরোর এন্ট্রি অবশ্যই আছে। দ্বিতীয় হচ্ছে ছবির গল্প। এখানে গল্পটা হিসেবে কি দেখাচ্ছে যে তোশিরো মিফুনের যে ক্যারেক্টারটা, সে হচ্ছে একজন সামুরাই যোদ্ধা, একজন রনিন। রনিন কথার অর্থ হচ্ছে যে এমন একজন সামুরাই যোদ্ধা যার কোনো গুরু নেই, তার গুরু এক যুদ্ধে মারা গেছে। সময়কাল হচ্ছে 1860। এবারে এই তোশিরো মিফুনের ক্যারেক্টার রনিন, এই যোদ্ধা, এটা গ্রামে এসে পৌঁছাচ্ছে এবং সে গ্রামে দেখছে যে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব রয়েছে, যে কারণে দুই গ্রামে সবসময় গন্ডগোল বাঁধছে, দুই গ্রামের সাধারণ বাসিন্দা তারা অশান্তিতে রয়েছে। এবার এই দুই পরিবার চাইছে হচ্ছে একে দেহরক্ষী বা বডিগার্ড হিসাবে। ইয়োজিম্বো কথার অর্থ হচ্ছে বডিগার্ড বা দেহরক্ষী। এবারে যখন সে একটা পরিবার যাচ্ছে, সে বলছে যে তুমি আমাদের কাজ করো, করে ওদেরকে মেরে দাও। আবার আরেক পরিবার বলছে যে তোমাদের কাজ করে ওদেরকে মেরে দাও। এবারে কি হচ্ছে, এরপর কি করছে? আচ্ছা, এবার একটা যেখানে বলি, এটা হলো একটা দিক, হিরো এন্ট্রি বললাম, গল্প বললাম। আচ্ছা, আর কি দরকার? মাস মোমেন্ট অবশ্যই আছে, পুরোপুরি আছে। অ্যাকশন সিকোয়েন্স, হ্যাঁ সেটাও আছে, এবং সেটা কিন্তু বলবো যে যথেষ্ট হাই স্কেলে করা। মানে যেরকম ভাবে এখানে শর্ট ফাইটিং দেখানো হচ্ছে, সামুরাই ফাইট দেখানো হচ্ছে, মানে দেখতে দেখে আলাদাই মজা লাগে, মস্তি যায়। আর কি দরকার? ড্রামা, হ্যাঁ সেটাও আছে। আর কি দরকার? ইমোশন, হ্যাঁ তার মধ্যে সেটাও আছে। ক্যারেক্টারের মধ্যে আর্ক আছে,
যে হিরো তার জার্নি আছে, তার একটা আর্ক অবশ্যই রয়েছে, ক্যারেক্টারিং এখন খুব যত্ন সহকারে করা হয়েছে। আর কি আছে, মাদার ইমোশন, যেটা কমার্শিয়াল সিনেমার একটা বিশাল বড় ট্রোপ, সেটাও এখানে রয়েছে। আচ্ছা, আর কি দরকার, আর রয়েছে হচ্ছে এখানে কমেডি। এখানে কমেডি যেটা সেটা কিন্তু খুব স্মার্ট কমেডি, এবং এখানে শুধুমাত্র আমাদের সাথে সাইড ক্যারেক্টার কমেডি করছে, তোশিরো মিফুনে সেও কিন্তু নিজেও এখানে কমেডি করেছে, বেশ কিছু জায়গাতে অনেক জায়গায় কমেডি করেছে। যেমন একটা জায়গা থাকে যখন তাকে নাম জিজ্ঞেস করে, সে বলে, নিজের নাম বলে কুয়াবাতাকে সঞ্জুরো। কুয়াবাতাকে কথার অর্থ হচ্ছে তুতের ক্ষেত, সঞ্জুরো কথার অর্থ হচ্ছে 30 বছর বয়সী। অ্যাকচুয়ালি যখন তার নাম জিজ্ঞেস করে, সে সেই সময় একটা তুতের ক্ষেতের দিকে তাকিয়েছিল, তখন সে নিজের নামটা বললেন। এটা অ্যাকচুয়ালি আসল নাম নয়, তার আসল নাম আমরা কিন্তু জানতে পারি না, তার এক্সাক্ট নামটা কি। ঠিক আছে, সে বেনামি যোদ্ধা, এই নামটা সে নিজে বানিয়ে বলে আর কি। আচ্ছা, এখানটায় বলে রাখি ছোট্ট করে যে এই ছবিটা একটা সিকুয়েল আছে, নাম হচ্ছে সঞ্জুরো। আমি এর পরের ভিডিওতে সেই ছবিটাকে নিয়ে কথা বলবো, কারণ যেহেতু সিকুয়েল যেহেতু আর কি, সেই জন্যে পরের ভিডিও থেকে আলোচনা থাকবে সঞ্জয় ছবিটাকে নিয়ে, সেটা পরের বছর রিলিজ করেছিল। তো এবার যখন সে কথাটা বলছে যে আমার নাম কুয়াবাতাকে সঞ্জুরো, সঞ্জুর কথা হচ্ছে 30 বছর বয়সী, তখন সে বলার পর বলছে আমার অ্যাকচুয়ালি বয়স হচ্ছে 40 বছরের উপরে। তো এরকম কিছু কমেডি ছবির মধ্যে কিন্তু রয়েছে। আর কি দরকার, আর দরকার হচ্ছে হিরোর স্ক্রিন প্রেজেন্স, হিরোর সোয়াগ, হিরোর অ্যাটিটিউড, ব্যারিটোন ভয়েস। তোশিরো মিফুনের মধ্যে এই সব কিছু রয়েছে। হাইট ছিল, একদম শক্তপোক্ত লম্বা চওড়া চেহারা ছিল। আমি কিন্তু এখানে বডির কথা বলছি না, বডি থাকা মানেই যে সে দারুণ হিরো তা একেবারেই নয়, আসলে হচ্ছে প্রেজেন্স। আজকে গডফাদারে অ্যাল পাচিনো যখন ওই ক্যাফে যে সিনটা যেখানে দুটো ভিলেনকে মারে, মুন্ডাকে মারে, অ্যাল পাচিনো কি খুব বিশাল মাস্কুলার চেহারা তার তো ছিল না, তার খুবই ছোট করে চেহারাই ছিল। তো অ্যাল পাচিনো যখন সেখানে তাদেরকে মারার আগে জাস্ট তার চোখের কাজ দেখবে, ওটা হচ্ছে প্রেজেন্স। শুধু চোখ দিয়ে খেলেছিল শুধু, ঠিক আছে, কোনো মাসল ফাসল কিচ্ছু ছিল না, দরকার ছিল না। তোশিরো মিফুনে ঠিক তাই, লম্বা চওড়া চেহারা, একদম শক্তপোক্ত চেহারা, একদম পারফেক্ট সামুরাই যোদ্ধার মতো চেহারা ছিল। তাকানো চোখ, চোখ কথা বলে, মানে চোখ হচ্ছে এখন আগুন মতো গরম চোখ, তার সাথে ব্যারিটোন ভয়েস, ঠিক আছে, সবকিছু অভিনয়ের মধ্যে। এবং যদি অভিনয়ের কাজ দেখে থাকো, আকিরা কুরোসাওয়া এই অভিনেতাকে দিয়ে যেমন খুব সাটল অভিনয় করেছেন, পাশাপাশি এই অভিনেতাকে দিয়েও এরকম একটা মশালা বা এরকম একটা মাস ফিল্ম করেছেন, তাকে এরকম একটা এন্ট্রি দিয়েছেন, তাকে মাস মোমেন্ট দিয়েছেন, অ্যাকশন সিকোয়েন্স দিয়েছেন, এবং ডেফিনেটলি অভিনেতা সেটা ফুল ডেডিকেশন এবং ফুল কনভিকশনের সঙ্গে এটাকে কিন্তু প্রেজেন্ট করেছিলেন। ছবির মধ্যে অ্যান্টি হিরো, মানে সরি ভিলেন, অ্যান্টি বলছি ভিলেন আর কি, তাদেরও পোর্ট্রেল এখানে দুর্দান্ত। ভিলেন দেখলে বোঝা যায় যে তারা একদম পিওর ভিলেন, এবং যে কারণে হিরো ভিলেনের কনফ্লিক্ট আমরা ফিল করি, এটা এলিমেন্ট প্রয়োজন। এবং যেটা প্রশ্ন হচ্ছে যে এই জাতীয় এলিমেন্টের কথা বললাম, সেটা হচ্ছে যে এই যে এলিমেন্টগুলোকে কিভাবে অর্গানিক্যালি মানে পরিচালক জুড়তে পারছেন, সেগুলো জুড়তে পারলে তবেই সেটা একটা পিওর ক্লাস, একটা পিওর মেইন সিনেমাতে পরিণত হচ্ছে। একটা সিনেমা থেকে যখন এতগুলো অ্যাডাপ্টেশন হয়েছে, তখন বুঝে নিতে হবে যে সিনেমাটা অ্যাকচুয়ালি কোন লেভেলের সিনেমা ছিল। এবং এই যে ছবিটাকে বানানো হয়েছিল, এই ছবিটা একদম জাপানিজ কালচারের মধ্যেই বানানো হয়েছিল, অর্থাৎ ছবির মধ্যে সামুরাই কালচার কিন্তু আরম্ভ কিন্তু উঠে আসে, সামুরাই যুদ্ধের কথা কিন্তু উঠে আসে। অ্যাকচুয়ালি এরা যেটা হতো, রনিন আর কি, এরা কি করতো, এরা হচ্ছে বিভিন্ন গ্রামে গ্রামে যেত,
সেখানে গিয়ে কি করতো, মানে দেখলে যে গ্রামে কোনো বিপদ হয়েছে, বিপদটা উদ্ধার করতো, এটা তাদের কাজ ছিল। আর কাজ হয়ে যেত, তারা চলে যেত। তো সেটা এখানে দেখানো হচ্ছে ছবিটার মধ্যে আর কি, এই পুরো প্রসেস, পুরো জার্নিটার ছবিটা। এবং ছবিটা একদম টু দ্য পয়েন্ট চলে। ছবিটার মধ্যে গল্প একদম শুরুর মধ্যে গল্পের মধ্যে ঢুকে যাচ্ছে, একদম শুরুর থেকে। একদম শুরু দেখা যায় হিরো গ্রামের মধ্যে ঢুকে পড়ছে, এবং সে বুঝতে গ্রামটার মধ্যে যেটা সমস্যা রয়েছে, গল্প টু দ্য পয়েন্ট ঢুকে যাচ্ছে। যেখানে ছবির রান টাইম হচ্ছে মাত্র 1 ঘন্টা 50 মিনিট। আচ্ছা, অ্যাকচুয়ালি মনে রাখতে হচ্ছে ছবির মধ্যে কিন্তু গান এসব কিন্তু নেই। হ্যাঁ, একটা জায়গায় একটা আমোদপ্রদ দৃশ্য একটা রয়েছে, কিন্তু আলাদা করে এখানে কিন্তু হিরোর কিন্তু প্রেম দেখানো হয়নি। কারণ যেহেতু হিরো হচ্ছে এখানে ভবঘুরে টাইপের রনিন আর কি, যাদের কোনো অ্যাকচুয়ালি গুরু থাকে না, একদম সাম্রাজ্যের যাদের কোনো গুরু থাকে নাকি, রনিন তাদেরকে বলা হয়ে থাকে আর কি। তো যেখানে এখানে হিরোর মধ্যে কিন্তু প্রেম ওইভাবে দেখানো কিন্তু হয়নি আর কি। ঠিক আছে, তো এটাই ছিল আলোচনা ইয়োজিম্বো ছবিটাকে নিয়ে। আমার মতে এই ছবিটা মানে আকিরা কুরোসাওয়া এবং বিশ্ব সিনেমার অন্যতম শ্রেষ্ঠ একটা সিনেমা। এবং এই ছবিটার থেকে শিখতে হয় যে হাউ টু মেড আ প্রপার মেইন স্ট্রিম সিনেমা। ওই এরকম না যে সাউথে কি হচ্ছে চলো সেখান থেকে একটা বানিয়ে দিই, না ওরকম না। আবার রোহিত শেট্টি সিংহাম যেটা বানিয়েছিল, মানে ওটা নাকি মাস ফিল্ম বানিয়েছে, মাস ফিল্ম। মাস ফিল্মের নামে যেরকম বাল বিচি বানিয়েছিল। আর মানে ছবির মধ্যে শুধুমাত্র ট্রোপস ইউজ করে দিলেই হয় না, একটা গল্প ভাবতে হয়, সেই গল্পের সাথে কিভাবে ট্রোপসগুলো যাচ্ছে, কে সেটাকে অর্গানিক অ্যাড করবো, সেগুলো ভাবতে হয়। তার জন্য ভীষণ একটা সেন্সিবিলিটি লাগে। ঠিক আছে, শুধুমাত্র ওই গাড়ি উচ্চই দিয়ে কিন্তু সিনেমা হয় না। ঠিক আছে, বিজয় কৃষ্ণ আচারিয়া যখন বানিয়েছিল ধুম 3 বা থাগস অফ হিন্দুস্তান, শুধুমাত্র ট্রোপস দিয়ে খেললেই হয় না। ট্রোপস তো আকিরা কুরোসাওয়া ইউজ করেছেন, যা যা বললাম সবকিছুই রয়েছে, কিন্তু আকিরা কুরোসাওয়া তার আগে একটা গল্প ভেবেছেন, চরিত্রের জার্নি আর্ক ভেবেছেন। তারপর তিনি ভেবেছেন যে এই এলিমেন্টগুলোকে কিভাবে স্ক্রিনপ্লের মধ্যে অর্গানিক্যালি অ্যাড করব। ঠিক আছে, আর সিংহাম এখানে সেখানে তো মানে বিমল দেবগণ মানে অজয় দেবগণ আর কি, পুরো ছবিতে হেঁটেই গেল, শুধু হেঁটেই গেল, আর কিছুই করল না। এখানে হিরো তো সবই করছে। হিরো কখনো কথা বলছে, নর্মাল কনভারসেশন করছে, কখনো চিন্তা ভাবনা করছে, কখনো হালকা কমেডি করছে, আবার সে কিন্তু তার মধ্যে কিন্তু মাস মোমেন্ট দেওয়া হচ্ছে, অ্যাকশন স্টার দেওয়া হচ্ছে, সবকিছু হিরোকে দিয়ে করানো হচ্ছে। কিন্তু কখন করানো হবে সেটা কিন্তু ডিরেক্টরের উপরে। ডিরেক্টর হচ্ছে সিনেমার আসল মানে কি বলে মিডিয়াম আর কি, তারপরে সিনেমাকে সবকিছু নির্ভর করে। তো যে কারণেই অভিনেতাদের ডেডিকেশন, কনভিকশন, ডিরেক্টর ভিশন, তার প্ল্যানিং, এটাই কারণ এই ছবিটাকে একটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিল্ম বানানোর পেছনে। তো এই ছিল আমার ওপিনিয়ন ইয়োজিম্বো ছবিটাকে নিয়ে। আমি এর পরের ভিডিওতেই সঞ্জয় ছবিটাকে নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। সো স্টে টিউন। সেই ভিডিওগুলো পাওয়ার জন্যে, ভিডিও দেখার জন্যে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। এর পাশের যে বেল আইকন সেটা কিন্তু প্রেস করে রাখতে হবে, যাতে ভিডিওটা আসলেই বা যত ভিডিও আসবে তার নোটিফিকেশন শীঘ্রই পাওয়া যায়। ভিডিওটা এখানে শেষ করছি। আবার তোমার সাথে তখন সব ভালো সুস্থ আমার সঙ্গে জুড়ে থেকো।